আসসালামু আলাইকুম লিসেনার্স। ডার্ক বুকের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি শোয়েব সিদ্দিক। আজকে আমাদের কাহিনীটা সৈয়দ বাড়ির মৌলভী এই টাইটেল দিয়ে এসেছে। তো এর পিছনে যে কারণটা সেটা আপনারা গল্পে গেলেই বুঝতে পারবেন। তো এমন নতুন ভয়ের ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো না লাগলে কী ধরনের ঘটনা চান সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো লিসেনার্স, বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের ঘটনা আমরা শুরু করছি। আজকের ঘটনাটি এক শতাব্দী পুরনো বাড়িকে কেন্দ্র করে। বাড়ির নাম সৈয়দ বাড়ি। সঙ্গত কারণে বাড়িটার স্থানটা আমরা উল্লেখ করতে পারছি না, গ্রামটা উল্লেখ করতে পারছি না। বাড়িটি ছিল বিশাল, দালান কোঠাযুক্ত একটি বাড়ি, উপরে ছাদ দেওয়া। 100 বছর আগে ছাদের বাড়ি মানে অন্যরকম একটা অবস্থা। সহায় সম্পত্তি প্রতিপত্তিতে ছিল গ্রামের 1 নম্বর বাড়ি। বোঝাই যাচ্ছে অনেক সম্ভ্রান্ত পরিবার। সেই বাড়ির মালিক ছিলেন মৌলভী সৈয়দ আব্দুল করিম। তিনি ছিলেন গ্রামের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা। তার জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে কোনো প্রশ্ন তোলার সাহস কারো ছিল না এবং কখনো তোলেওনি কেউ। ধর্মীয় জ্ঞান আর প্রজ্ঞা থাকার কারণেই গ্রামের সকল মানুষ তাকে মেনে চলার চেষ্টা করত। কিন্তু তার অতীত ছিল ধোঁয়াশায় ঢাকা, এমন কিছু ঘটনা যা কখনো আলোতে আসেনি। লোকমুখে শোনা যেত তিনি প্রাচীনে কিছু কালো জাদু বিদ্যা আয়ত্ত করেছিলেন, যা থেকে অদ্ভুত শক্তি, জ্ঞান, প্রজ্ঞা দান করেছিল। কিন্তু এই সত্যতা গ্রামের সবাই জানত না। কিছু কিছু লোক যাদের বয়স অনেক প্রাচীন বয়সের, তারা এগুলো জানত। এক রাতে গ্রামের এক বৃদ্ধ লোক করিম চাচা সাহস করে সৈয়দ বাড়ির দিকে যাইতে শুরু করলেন। বলে রাখা ভালো, এখন সৈয়দ বাড়িটি পরিত্যক্ত ও ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। তো করিম চাচা আর কি সৈয়দ বাড়িতে যাওয়ার সাহস করলো যে আসলে ওখানে কি, কেন এই বাড়িটা এইরকম ভয়ঙ্কর রূপে ধারণ করলো। এর কারণ জানার জন্য তিনি যাওয়ার চিন্তা ভাবনা করলেন। করিম চাচা যখন এই বাসার ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করলেন তখন ছিল তার বয়স অনেক কম, টকবগে এক সাহসী তরুণ। তিনি এই বাড়ির ভিতরে যে বাড়ির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করতে চাইলেন, যে আসলে বাসার ভিতরে কি এমন আছে যার কারণে মানুষ সবসময় ভয় পায়, সবসময় বাসার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। এই কাহিনীটা গ্রামের কেউই জানত না। এমনকি এত ভয়ঙ্কর শব্দ এর ভিতর থেকে আসতো যে কখনো কেউ জানার চেষ্টা করার জন্য বাসার ভিতরে ঢোকেনি। করিম চাচা এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন, কিন্তু তার কাছে তার যৌবনকালের এই ধরনের ঘটনাগুলো এখনো ভেসে ওঠে আর ভয়ে তার গা শিউরে ওঠে। তিনি তার নাতি নাতিদের সাথে এই বাসা নিয়ে কাহিনী বলা শুরু করলেন। তার বয়স তখন তরুণ বয়স। তিনি বাসার ভিতরে ঢোকার জন্য সকল প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। তার বন্ধু রাশেদ তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু যখনই সন্ধ্যা হয়ে গেল তখন রাশেদ বলল, না রে, তুই যা, আমি যাব না, আমার সাহসে কুলাচ্ছে না। এই কথা শোনার পরে করিম চাচা তখন কিছুটা বিব্রত হয়ে গেল যে কি ব্যাপার, ও যেতে চাচ্ছে না কেন। তো তিনি 7-5 না ভেবে তার সাহসের দৌড়াতেই তিনি বাসার ভিতরে যাওয়ার সংকল্প করে নিলেন। যেই কথা সেই কাজ। সন্ধ্যা হলো, রাত হলো, কারণ রাত হলেই কান্নার শব্দগুলো বাসার ভিতর থেকে আসে। দিনের বেলা তো যেমন তেমন, রাতের বেলা থেকেই ওই বাড়ির ভিতরে যত সকল ভয়ঙ্কর কার্যকলাপ শুরু হয়ে যায়, যার কারণেই করিম চাচা রাতের বেলা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি অন্ধকারের ভিতরে সৈয়দ বাড়ির ভিতরে পা দিলেন। ব্রিটিশ আমলের বাড়ি, অনেক জব্দ হওয়ার কথা। সেই সাথে একতলা নয়, দোতলা বাড়ি ছিল সৈয়দ বাড়িটা।
তো তার চোখ আটকে গেল উপরতলার একটা ঘরের দিকে, যে ঘরটা এখনো পর্যন্ত তালা দেওয়া। সেই ঘরে কি আছে, কেন আছে, কিভাবে আছে, এই সকল জানার জন্য তিনি উদগ্রীব হয়ে গেলেন। কারণ অন্যান্য ঘরগুলো ছিল খালি, অন্যান্য কোনো ঘরে কোনো আলামত তিনি দেখতে পায় নাই। একটা ঘরে কিছু পরিমাণ কাগজ, পুরনো নথিপত্র আর সেই সাথে ব্রিটিশ আমলের কিছু দলিল দস্তাবেজ ছিল, যেটা প্রমাণ দিচ্ছিল যে বাড়িটা কত আগের। এই সকল বিষয় দেখার পরে তিনি তো প্রথমে ভাবলেন তাহলে আরো কিছু হয়তো বা বাসার ভিতরেই আছে। তখন তিনি যেই ঘরে তালা দেওয়া সেই ঘরের দিকে যাওয়ার চেষ্টা করলেন। যাইতে যাইতে তিনি দেখতে পেলেন ঘরের ভিতর থেকে কি ধরনের যেন কান্নার আওয়াজ আসতেছে। যেহেতু তালা দেওয়া, তালা ভাঙার মতো তিনি কিছু পাচ্ছিলেন না। দূর থেকে দেখতে পেলেন একটা ইট। তিনি ইটটা নিয়ে দরজাতে ধাক্কাতে শুরু করলেন। তালাতে ধাক্কানোর সময় ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, কিরে করিম, ঘরে ঢুকবি নাকি? কেন ঢুকবি? এই ঘরে আসিস না, তোর ক্ষতি হবে। করিম চাচা একটু ভয় পেয়ে গেল। সেই রাতের জন্য করিম চাচা দৌড় মেরে বাসায় চলে গেল। ভাবলো, না, আজকে চলে যাওয়াই উচিত। একা একা এসেছি, এখন যদি আমার সাথে কোনো কিছু হয় কেউ জানতেও পারবে না। তিনি দৌড় মেরে বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু ঘরের ভিতর থেকে কার আওয়াজ তিনি শুনলেন, এটা জানার জন্য তার মন উদগ্রীব হয়ে গেল। তিনি এটা জানার জন্য ওই সৈয়দ বাড়িতে আবার আসতে চাইলেন। অনেক দিন যায়, তিনি ভুলেই গেছেন সৈয়দ বাড়ির কথা। হঠাৎ একদিন সৈয়দ বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল সৈয়দ বাড়ির দিকে। পুনরায় তার মনে পড়ে গেল সেই তালা ভাঙতে যাওয়ার সময় যে ঘটনা তার সাথে ঘটেছিল, সেই কাহিনী। তিনি বাসায় চলে গেলেন। ওই দিন বাসায় চলে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন, না, এবার আমাকে যেতেই হবে। আমি ভীত নাকি, আমি যাব, যে দেখেই ছাড়বো যে আসলে এর ভিতরের কাহিনীটা কি। তিনি সকল প্রস্তুতি নিয়ে এবার যাওয়া শুরু করলেন। সেই সময় টর্চ লাইটের চলন ছিল না। হাতে একটি লম্প, যেটাকে আমরা অনেক সময় হারিকেনও বলে থাকি, আর সেই সাথে তালা ভাঙার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি তিনি জোগাড় করে সৈয়দ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে যাইতে অনেক রাত হয়ে গেল। যেহেতু তিনি এই সকল জিনিস জোগাড় করে সৈয়দ বাড়ির দিকে হাঁটা শুরু করলেন, যার কারণে একটু রাত হয়ে গিয়েছে। তখন রাত মানেই রাত, ঘড়ি দেখার কোনো সুযোগ ছিল না। থাকলেও আর কি গ্রামের মানুষদের কাছে ঘড়ি তেমন ছিল না। যেহেতু গভীর রাত হয়ে গিয়েছে, তিনি বুঝতে পারছিলেন বাড়ির দিকে যেতে যেতে সেই একই রকম কান্নার আওয়াজ। কি ধরনের কান্নার আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। তিনি সাহস করে আজকেও অন্যান্য ঘরের দিকে আর চোখ দেন নাই। তিনি সোজাসুজি উপরতলার সেই তালাবদ্ধ রুমের দিকে চলে গেলেন। যাওয়ার পরপরই তিনি আবার আজকে সেই কণ্ঠটা শুনতে পেলেন। কোন একটা পুরুষ কণ্ঠ বলছে, কিরে, তুই আজকে আবার এসেছিস? তোরে না বললাম চলে যা, এই ঘরে ঢুকিস না, তাহলে তোর ক্ষতি হবে। তো করিম চাচা এই শব্দটি শুনে আবার ভয় পেয়ে গেল, যে কি ব্যাপার, আজকেও এই একই কণ্ঠ আমাকে বলছে চলে যেতে। তো তিনি ভয় না পেয়ে আজকে তালা ভাঙার জন্য যে যন্ত্রপাতিগুলো নিয়ে আসছেন ওইগুলো দিয়ে তালা ভাঙতে শুরু করলো। তালা ভাঙতে অনেকক্ষণ লেগে গেল, যেহেতু অনেক পুরানো আমলের তালা, যার কারণে তালাটা বেশি শক্তপোক্তভাবে ছিল, জং ধরে গেছে অনেক আগের যেহেতু, তার কারণে। তো তিনি কোনো রকমে তালাটা ভাঙলেন। তালাটা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করতেই কেমন একটা উটকো গন্ধ তার নাকে চলে আসলো। মনে হচ্ছে নাকটা জ্বলে যাচ্ছে, এমন একটা গন্ধ। গন্ধটি নাকে আসা মাত্রই তিনি তার মাথায় থাকা গামছাটা দিয়ে নাকটা ঢেকে নিলেন। ভাবলেন, এত দুর্গন্ধ কোত্থেকে আসছে? আশেপাশে অনেক কিছু পড়ে আছে, পুরানো দিনের সবকিছু আসবাবপত্র, সেই সাথে একটা আলমারিও ছিল। আলমারির ভিতরে কি আছে না আছে এটা জানার তার আগ্রহ জাগলো। সেই সাথে ছিল একটি টিনের বাক্স। টিনের বাক্সটা এক কর্নারে ছিল, এক কোনায় পরিত্যক্ত অবস্থায় টিনের বাক্সটি পড়ে আছে।
তার উপরে আছে কিছু পুঁথি, আর ভিতরে কি আছে এটা উনি এখনো জানেন না। তারপরে তিনি আলমারির দিকে যেতে লাগলেন। যে দেখেন আলমারিটা তালাবদ্ধ। তিনি তালাটা কোনো রকমে ভেঙে ভিতরে তাকাতেই দেখলেন কি যেন অন্য ভাষায় লেখা একটা বই। তিনি আসলে বুঝতে পারলেন না আসলে কি ভাষায় লেখা বই, আর বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন দেওয়া আছে বইয়ের উপরে। এই বিষয়টা বুঝতে না পেরে তিনি বইটা ছুঁয়েও দেখলেন না। ভয়ে ভয়ে তিনি আর কি সেই দিনের মতো ওই বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যখনই বের হয়ে যাবেন তখনই তার সামনে দরজাটা হুট করে বন্ধ হয়ে গেল, আর আওয়াজ ভেসে আসতেছে, কে তুই আমার সব কাহিনী বলে দিবি সবাইকে? আমি কি করতাম না করতাম জানার চেষ্টা করছিস? পারবি না। তুই যদি এই কথা চিন্তা করে থাকিস তুই ভুল করছিস, আর তোকে তোকে আর আজকে যেতেই দিব না। তাহলে সবাই জানবে কে আমার কাহিনী। এই কথা শুনে করিম চাচা কিছুটা ভয় পেয়ে গেল। উনি চিৎকার করে বলল, আমি তো তোমার কিছু কাউকে বলবো না, তুমি ভয় পেও না। আমিও ভয় পাচ্ছি না তোমার কথা শুনে, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না, তুমি জানো না আমি কে। তখন সেই আত্মা রূপী অশরীরী সেই শব্দটা বলল, আমি তোকে চিনি না, তোকে খুব ভালো করে চিনি, তোর নাম করিম। সেই সাথে বংশের সবার নাম বলে দিল, যেন 14 পুরুষের নাম সে জানে। এই কথা শুনে করিম চাচা কিছুটা হতভম্ব হয়ে গেল। তখন তিনি আয়াতুল কুরসি ও বিভিন্ন ধরনের সূরা কালাম পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, সেই সাথে উটকো গন্ধ, পচা মাছের যেই গন্ধটা আসতেছিল সেটাও চলে গেল। কিছুক্ষণ পার হওয়া মাত্রই করিম চাচা চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। সেদিনের মতো তিনি বাসায় পৌঁছে গেলেন। তার সাথে আর কোনো সমস্যা হয় নাই। সমস্যা হতে শুরু করে 1-2 দিন পর থেকে। 1-2 দিন পর থেকে তার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পচা মাংস, পচা মাছ, সেই সাথে বিভিন্ন ধরনের পচা জিনিস পড়ে থাকতে দেখা যায়। সেই সাথে সেই পরিত্যক্ত সৈয়দ বাড়ির আশেপাশে মরা কাক, মরা কুকুর, এই ধরনের সকল জিনিস মরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা গ্রামে গ্রামে সয়লাভ হয়ে গেল যে সৈয়দ বাড়ি জেগে উঠেছে, কেউ যেন আর আশেপাশেও যাস না, কারণ মরা লাশের গন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। কাকের মরা লাশ, সেদিকে কুকুরের মরা লাশ, সেই সাথে সেই বাড়ির আশপাশ দিয়ে যাওয়ার প্রত্যেকটা পাখি পশু যখনই যাওয়ার চেষ্টা করছে তখনই মরে পড়ে আছে সেখানে। এই বিষয়টা যখন শুনলো করিম চাচা গ্রামের লোকদের কাছে, তখন তিনি ভাবলেন, কি ব্যাপার, আমার জন্য কি সবকিছু হলো? আমি কি এসব কিছুর জন্য দায়ী? আমি আজকে যাব, আবার যা হয় হবে, দেখেই ছাড়বো কি হয়। এই কথা ভেবে তিনি আবার সেই বাড়ির উদ্দেশ্যে দিনের বেলায় রওনা দিলেন। দিনের বেলা যেয়ে দেখলেন বাড়ির আশেপাশে সব মরা পশু আর পাখি পড়ে আছে। তিনি কিছুটা বিস্মিত হয়ে গেলেন। আরো বিস্মিত হয়ে গেলেন যে অধিকাংশ পাখি আর অধিকাংশ পশু পড়ে আছে সেই উপরতলার ঘর সোজাসুজি জানলার নিচের দিকে। এই বিষয়টা দেখে তিনি আরো ঘাবড়ে গেলেন। কি ব্যাপার, অশরীরী আত্মাটা কি তাহলে আবার জেগে উঠল? কার আত্মা এটা? কে জেগে উঠেছে? নাকি কোনো অতৃপ্ত জিন যে এই সকল কাহিনী করাচ্ছে? এই বিষয়গুলো তার মনের ভিতরে খেলা করতে থাকে। তিনি বাসার ভিতরে ঢুকলেন আবছা আবছা বিকেলের দিকে যেহেতু তিনি গিয়েছেন, ভিতরে ঢুকতে কিছুটা অন্ধকার তার সামনে চলে এলো। তিনি আজকে আর হারিকেন নিয়ে যান নাই কোনো তালা ভাঙার যন্ত্র। ভিতরে ঢুকে তিনি দেখার চেষ্টা করলেন যে কোথায় কি আছে না আছে। যখনই তিনি ভিতরে কোথায় কি আছে না আছে দেখতে গেলেন, তখনই দেখতে পেলেন যে মরা কয়েকটি কাক সে আলমারির নিচে পড়ে আছে। তিনি কোনো রকমে হাত দিয়ে সেটি সরিয়ে আজকে আলমারির ভিতর থেকে সেই বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া বইটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন। যখনই চলে যাওয়ার চেষ্টা করলো, তখনই এক ছায়ামূর্তি তার সামনে, দরজার সামনে এসে বাধা দিল। বলল, কিরে, সবকিছু জানার চেষ্টা করছিস কেন?
আজকে তোর আর রক্ষা নাই, তোকে আজকে এখানেই মেরে রেখে দেব। এই কথা শুনছিলেন আর সূরা কালাম পড়ছিলেন। তিনি সূরা কালাম পড়ছিলেন, তখন সেই ছায়ামূর্তিটা চিল্লায় উঠতেছিল, বলতেছে, না, আজকে তুই যাই করিস না কেন, তোকে আজকে আর ছাড়বো না। কোনো রকমে ঘর থেকে সেই বইটা নিয়ে বের হয়ে গেলেন, চলে গেলেন গ্রামের এক হুজুরের কাছে। গ্রামের হুজুর বললেন, এই বই কোথা থেকে পেয়েছ? এই বই তুমি কোথা থেকে নিয়ে আসলা? তিনি বললেন, সৈয়দ বাড়ির থেকে এই বইটা পেয়েছি আমি। তিনি বললেন, তুমি কত বড় ভুল কাজ করেছো সেটা তুমি নিজেও জানো না, দেখছি কি করা যায়। মৌলভী সাহেব তখন বইটা কাছে না নিয়ে তিনি বললেন, তুমি আমার কাছে 1 সপ্তাহ পরে আসবা, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এর মধ্যে বলে রাখা ভালো, যেহেতু অনেক প্রাচীনকাল, তখন হুজুররা নাকি জিন পুষে রাখত বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য, দিনই কাজ। আর কেউ যদি কোনো সমস্যা করে, সেই সকল সমস্যা থেকে মুক্ত করার জন্য জিন পুষে রাখত। হুজুর বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তিনি জিনের মাধ্যমে জানতে পারলেন, সৈয়দ বাড়ির ভিতরে সেই সৈয়দ বংশের একটি লোকের আত্মা এখনো নাকি ঘোরাঘুরি করছে। কোনো এক অজানা রহস্যের কারণে তিনি এখনো তার আত্মা নাকি মুক্তি পায় নাই। এটার কারণ অনুসন্ধান করতে যে হুজুর বিভিন্ন ধরনের জিনের আশ্রয় নেন। জিনে তাকে বলল, সৈয়দ বংশের আত্মার সাথে আমরা পেরে উঠব না, আমাদেরকে ক্ষমা করুন। আর তিনি এত বছরে আরো অনেক শক্তিশালী হয়ে গেছেন, তার সামনে দাঁড়ানোর কোনো শক্তি আমাদের নাই। এই কথা শুনে হুজুর কিছুটা বিস্মিত হয়ে গেল। হুজুর মনে মনে ভাবল, কুরআনের উপরে কোনো শক্তি নাই, এই কুরআন দিয়েই তাকে আমি শেষ করব। এই কথা ভাবতে ভাবতে হুজুর সবকিছু চিন্তা ভাবনা করে নিল যে কিভাবে কি করবেন। এর মধ্যে করিম চাচা আরো একটা কবিরাজের কাছে যে জানতে চাইলো আসলে বইটা কিসের, যেহেতু উপরে অন্য কোনো ভাষায় কিছু লেখা আছে। তখন কবিরাজ বলল, এটা এক কালো জাদুর বই, তুমি কোথায় পেয়েছ? এই কালো জাদুর বই যার কাছে থাকবে সে অভিশপ্ত এক আত্মায় পরিণত হবে। এই কালো জাদুর বই খুবই খারাপ একটি শক্তি নিয়ে থাকে সবসময়। এটা নিয়ে যে থাকে, যে চর্চা করে, সে কখনো শান্তি পায় না। এই কথা শুনে তখন করিম চাচা ভয় পেয়ে গেল যে যেই সৈয়দ বাড়ির লোকদের আমরা এত ভালো ভাবতাম, তারা আবার কালো জাদু আশ্রয় নিত। এই বিষয়টা নিয়ে তার অনেক খটকা তৈরি হয়। তিনি 1 সপ্তাহ পরে আবারও হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে যে বললেন, হুজুর, আমি এক কবিরাজকে এই বইটা দেখিয়েছিলাম, তিনি বললেন এটা কালো জাদুর বই। সৈয়দ বাড়ির বংশের কোনো এক লোক যেন এই বই নিয়ে কালো জাদুর করতেন, এটা আমি জানতে পেরেছি। গ্রামের বিভিন্ন মানুষের উপর নাকি তিনি কালো জাদু করেছেন। এটা শুনে তিনি হাসলেন, বললেন, তোকে বললাম 1 সপ্তাহ পরে আসতে, 1 সপ্তাহ পরে আমি তোকে সব জানাবো। আমিও তোকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম, এই বইটা খুবই খারাপ এক শক্তি আশ্রয় নিয়ে আছে। এই বইটার ভিতরে এমন কিছু কথা আছে যে কথাগুলো খুবই শক্তিশালী, আর সেই সাথে শয়তানি শক্তিকে আশ্রয় দেয়, যার কারণে সৈয়দ বংশের সেই লোকটার আত্মা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ঘোরাফেরা করে। মরার পরেও এখনো শান্তিতে সে কোনো জায়গায় থাকতে পারছে না। এই জন্য আজও সৈয়দ বাড়ির ভিতর থেকে এখনো কান্নার আওয়াজ আসে। তো করিম চাচা বলে উঠল, হুজুর, আমারে বাঁচান, কোনো রকম করে আমাকে বাঁচান। আমি প্রতিদিন রাতে কান্নার আওয়াজ শুনি, আমার চারিদিক থেকে ভেসে ওঠে, তোকে আমি মেরে ফেলবো। এসব কথা শুনতে শুনতে আমার প্রতিদিন রাত কাটে, ঘুম আসে না। আপনার দোহাই লাগে, আমাকে বাঁচান। বলল, দেখছি কি করা যায়, আজকে যা, বইটা এখানে রেখে যা, আমি দেখছি কি করা যায়। হুজুর তখন বইটা নিয়ে করিম চাচাকে চলে যেতে বললেন। 2 দিন পরে খবর পাঠালেন করিম চাচাকে যে হুজুর তোমাকে ডেকেছে। হুজুর বলল,
উপায় একটা পেয়েছি, কিন্তু খুব সাবধানে করতে হবে। বলল বইটাকে পুড়িয়ে ফেলতে হবে। বইটা পুড়িয়ে ফেললে সমস্ত রকম কালো জাদু ভস্ম হয়ে যাবে। গ্রামে প্রত্যেকটা লোকের উপরে করা কালো জাদুও আস্তে আস্তে সরে যাবে। এই কথা শুনে তখন করিম চাচা কিছুটা খুশি হয়ে গেল। করিম চাচা বলল, হুজুর, কি করতে হবে আমাকে বলেন, আপনি যা বলবেন তাই করব। হুজুর বলল, তুই যেইখান থেকে বইটা নিয়ে এসেছিলি সেই ঘরে রেখে আসতে হবে, আর আমিও তোর সাথে যাব, দেখব যে কি হয়, তারপরে দেখছি কি করা যায়। কথা মতো তার 3 দিন পরে হুজুর আর করিম চাচা ওখানে ওই সেই পুরানো পরিত্যক্ত সৈয়দ বাড়ির উপরতলার ঘরে চলে গেলেন। যাওয়ার পরপরই যেখান থেকে করিম চাচা বইটা নিয়েছিলেন সেই আলমারির ভিতরে আবার বইটা রেখে দিলেন। কিন্তু আজকে অন্য দিনের মতো আর অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে নাই। করিম চাচা মনে করলো যে আজকে যেহেতু হুজুরকে সাথে নিয়ে এসেছি, এই জন্য মনে হয় কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তিনি ঠিকই ভেবেছিলেন। কিছুক্ষণ পর হুজুর সে আলমারিতে আগুন ধরিয়ে দেয়। বলল, করিম, তুই পিছন দিকে সরে যা, আমি দেখছি কি করা যায়। সেই আলমারিতে আগুন ধরার মাত্রই অনেক শব্দ চারিদিক থেকে ভেসে আসতেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন করিম অনেক ভয় পেয়ে গেল। করিম চাচা বলল, হুজুর, এত শব্দ কিসের, এত কান্নার আওয়াজ কিসের? হুজুর বলল, ভয় পাস না, এগুলো সব গ্রামের মানুষের সাথে কালো জাদু যেগুলো করেছিল এইগুলোরই ফল। এগুলো শেষ হয়ে গেলেই তার আত্মা মুক্তি পাবে, পুরো গ্রাম অভিশাপ মুক্ত হবে। তুই বাইরে যা, আমি দেখছি। এ কথা বলে করিম চাচা বাইরে চলে গেল। আর হুজুরও ঘরের দরজা বন্ধ করে সেই পুরনো যে তালাটা দিয়ে ঘরটা দরজা বন্ধ করা ছিল সেই তালা দিয়ে ঘরটা বন্ধ করে দিলেন। ঘরের জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কারণ আলমারিটা পুড়ে যাচ্ছে। ঘরের সবকিছুই তখন পুড়ে ছারখার হয়ে গেছে। সেই সাথে মনে হচ্ছে যে নতুন করে ভোরের সূর্য উঠছে, কারণ গ্রামটা এখন অভিশাপ মুক্ত। গ্রামে আর সৈয়দ বাড়ির কোনো কালো জাদুর কোনো ছায়া বা অস্তিত্ব নাই। এই ঘটনার পরে করিম চাচার সাথে আর কোনো রকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি, এবং সেই সৈয়দ বাড়ির থেকেও কোনো রকম কান্নার আওয়াজ আর ভেসে আসেনি। তো লিসেনার্স, আজকে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভালো নাও লেগে থাকে কী ধরনের ঘটনা চান সেটা আমাদেরকে জানাতে পারেন। আমাদের কাছে আপনারাও ঘটনা পাঠাতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা dark2024@gmail.com, এই জিমেল আইডিতে পাঠাতে পারেন। আর সেই সাথে আমাদের কাছে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো লিসেনার্স, বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের ঘটনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।